আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপরে আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। আমরা যে কেস নিয়ে কথা বলছিলাম সেখানে এই লুক অ'কনার, এই ছেলেটা 19 ইয়ার্স ওল্ড বয়, ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওয়াজ কিল্ড বাই 8 নাইফ wounds, মানে 8 বার তাকে ছুরি দিয়ে আঘাত করে জখম করা হয়েছিল। 8টা ছুরিকাঘাতের পর সে এই জখমের কারণে সে মারা গেছে হসপিটালে যাওয়ার পরে, এবং র্যান্ডম অ্যাটাক করা হয়েছিল তার বডির উপরে ফলোইং এ ফ্লিপেন্ট স্কেটবোর্ড কমেন্ট। একটা ফ্লিপেন্ট স্কেটবোর্ড কমেন্ট মানে একটা হাসি ঠাট্টাকর, একটা জাস্ট একটা মানে ফাইজলামি মূলক একটা জাস্ট হাসি ঠাট্টাকর কথাবার্তার মধ্যে পরে একটা স্কেটবোর্ডের উপরে মানে কমেন্টের জন্য তারা এই ফাইটটা হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল। যে আরেকজন ইউনিভার্সিটি স্টুডেন্ট তাকে হত্যা করেছিল। এবং ও'কনার said the 15 year sentence, মানে ও'কনারের ফাদার মিস্টার ও'কনার সে বলছিল কি ডিড নট 15 ইয়ার যে সাজা দিয়েছিল তার মানে ওই ছেলে যে তার ছেলেকে হত্যা করেছিল যাকে, তাকে 15 বছর, did not reflect the magnitude of the crime or the loss of Luke's life. এটা যে এত বিরাট মাত্রার অপরাধ ছিল, এত বিশাল একটা যে অপরাধ ছিল, রিফ্লেক্ট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ক্রাইম, এই মানে অপরাধটাকে সেটা রিফ্লেক্ট করে নাই। তার বাপ বলছে কি কারণ তারা তাদের ছেলেকে হারিয়েছে, সে মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। সুতরাং এই সাজাটা এটা কোনো অপূরণীয় ক্ষতি, এটা তাদের যে ক্ষতি হয়েছে সেটার প্রতিফলন হয় নাই। এই কথাই আপনার ভিকটিমের ফাদার, ছেলেটার বাপ বলছে কোর্টের কাছে। He called for stricter sentences for knife crime. সে বলছে কি যারা নাইফ ক্রাইম করতেছে, নাইফ নিয়ে এই ধরনের হত্যাযজ্ঞ করতেছে, মানুষকে আঘাত করতেছে, ঘোরাঘুরি করতেছে এবং ফাইটিং করতেছে রাস্তাঘাটে, তাদের জন্য আরো অনেক স্ট্রিক্ট সেন্টেন্স হওয়া উচিত, অনেক টাইট, অনেক আরো মানে মোর স্ট্রিক্ট সেন্টেন্স হওয়া উচিত। এই কথাটা এই ছেলের বাপ বলছে। and more control of the access to knives, এবং বলছে কি এবং সবাই এইভাবে নাইফের ভিতরে নাইফের মধ্যে অ্যাক্সেস পাওয়াটা এটা ঠিক না। নাইফের উপর আরো কন্ট্রোল নিয়ে আসা দরকার, যেন সবাই নাইফের মধ্যে অ্যাক্সেস করতে পারে না, নাইফ ক্যারি করতে পারে না। এই কথাগুলো আপনার মিস্টার ও'কনার, যে ছেলেটা যে মারা গেছে লিউক ও'কনারের ফাদার, সে এই কথাগুলো বলছে এবং একদম হেডলাইন হয়ে আসছে বড় বড় নিউজের মধ্যে, মানে ন্যাশনাল নিউজ পেপারের মধ্যে আসছে, স্টুডেন্ট জেল ফর 15 ইয়ার্স ফর কিলিং জেন্টল জায়ান্ট টিনেজার ইন নাইফ অ্যাটাক। এবং হেডলাইন হয়ে আসছে কি যে 15 বছরের জেল হয়েছে একটাকে আরেকজন টিনেজারকে হত্যা করার জন্য ছুরি দিয়ে আপনার স্ট্যাবিং করে। এবং যে ডিফেন্ডেন্ট তার নাম ছিল পটিঞ্জার, was found not guilty of murder, তাকে মার্ডারের জন্য তাকে মানে দোষী সাব্যস্ত করা হয় নাই, বাট গিলটি অফ ম্যানস্লটার, তাকে ম্যানস্লটারের জন্য 1 ডিগ্রি নিচের আপনার মার্ডার থেকে ওইটার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ফলোইং এ 3 উইক ট্রায়াল, আপনার 3 সপ্তাহের ট্রায়াল হয়েছিল, 3 সপ্তাহের ট্রায়াল আপনার 2023 সালে ম্যানচেস্টার ক্রাউন কোর্টের মধ্যে। 3 সপ্তাহ ট্রায়ালের পরে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং জেইলিং হিম জাজ নিকোলস ডিন ক্যাসি, কিংস কাউন্সিল যে জাজ, উনি বলছেন কি
that he reflected the defendant's claims. He bought the knife and imported from China as a tool for his skateboard. এবং ডিফেন্ডেন্ট বলছে কি সে এই নাইফটা চায়নার থেকে ইম্পোর্ট করেছিল ফর টুল হিসেবে ইউজ করার জন্য, স্কেটবোর্ডের টুল হিসেবে ইউজ করার জন্য সে এই ছুরিটা, এই নাইফটা চায়নার থেকে সে ইম্পোর্ট করেছিল। এই কথাগুলো জাজ শুনছে এবং জাজের নাম হলো ডিন, মিস্টার ডিন, হি অ্যাডেড, in my judgment, you bought it because it gave you a sense of empowerment to carry it. আমার বিচার মতে তুমি এটা কিনেছ, তার কারণটা হলো কি তুমি মনে করেছিলা এই ছুরি, এই মারাত্মক এই ধরনের একটা ছুরি যদি তুমি ক্যারি করো তাহলে এটা তোমাকে একটা সেন্স অফ এম্পাওয়ারমেন্ট, তোমাকে একটা ক্ষমতায়ন করবে। এটা ক্যারি করলে তুমি মনে করবা নিজেকে ক্ষমতাশালী, পাওয়ারফুল মনে করবা, এবং তুমি এই জন্যই এটা ইম্পোর্ট করেছো এবং তুমি এটা কিনেছো এই নিজেকে মানে পাওয়ারফুল মনে করার জন্য এবং এই অপরাধ করার জন্য তুমি এটা কিনেছো। এই কথাগুলো জাজ বলছে সেন্টেন্সিং এর সময়। এবং জাজ আরো অনেক কথাগুলো বলছে যে one of Luke's qualities was he stood up to bullies. এবং লুক অ'কনারের একটা কোয়ালিটি ছিল, একটা গুণ ছিল, জাজ বলছে কি সে তুমি যে বুলি করতেছিলা সেই বুলির উপরে সে মানে সে আপনার নতজানু হয় নাই, সে সারেন্ডার করে নাই, সে স্টুড আপ, সে দাঁড়িয়েছিল, এটা সে নতজানু না হয়ে সে হি স্টুড আপ টু দা পুলিশ। এই কথা জাজ বলছে। That Luke stood up to you, led you to attack you the way you did. এবং জাজ বলছে কি সে যেহেতু ভীরু হয়ে পালাইয়া যায় নাই, সে যেহেতু দাঁড়াইয়া ছিল, এটা তোমার কাছে লাগছে এবং যার জন্য তুমি তাকে আক্রমণ করেছ এবং তাকে একের পর এক ছুরিকাঘাত করে, স্কেটবোর্ড দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছ। বলছে কি that Luke stood up to you, led you to attack Luke the way you did. যেভাবে তুমি তাকে আঘাত করেছ সেটা এবং হত্যা করেছ সেটা তুমি করেছ কারণ সে মানে ভীত হয় নাই, সে কাপুরুষের মতো পালাইয়া যায় নাই তোমার বুলির জন্য। As Luke's mother said, ওই ছেলের মা বলছে কি এই কথাগুলো বলছে এবং জাজ সেটা আপনার কোর্টের মধ্যে রিপিট করছে। One person is to be blamed for Luke not being with her today. এবং তার মা বলছে কি একজন ব্যক্তি এখানে দায়ী যে আমার ছেলে আজকে আমার সাথে নাই। যে লুক অ'কনারের মা বলছে কি আমার ছেলে আজ আমার কাছে নাই, আমার সাথে নাই, এর জন্য একজন মানুষ দায়ী। One person to be blamed. The person that chose to walk out of his house that night with a lethal weapon. ওই ব্যক্তিটা হলো যে তার ঘর থেকে বেরিয়ে আসছিল একটা খুব মানে প্রাণনাশক অস্ত্র নিয়ে। খুব লেথাল ওয়েপন মানে একটা খুবই অস্ত্র যেটা প্রাণনাশ করতে পারে, এরকম অস্ত্র একটা ছুরি নিয়ে সে ঘর থেকে বেরিয়ে আসছিল ওই রাত্রে। ওই হচ্ছে আমার আজকের সবকিছুর জন্য দায়ী যে আমাদের ছেলে আজ আমাদের সাথে নাই, আমাদের মাঝে নাই, এর জন্য ওই একমাত্র ওই ব্যক্তি দায়ী। এটা তার মা আপনার কোর্টের কাছে বলছে। This person has shown no remorse. এবং বলছে কি সে এত মানে খারাপ কাজটা করলো, এত কিছু করলো, সে কোনো অনুশোচনায় দেখাইল না।
and not taken any responsibility for his actions, এবং সে কোনো ধরনের স্বীকার করতে চায় নাই তার অ্যাকশনের জন্য, দায় দায়িত্বও স্বীকার করতে চায় নাই, কোনো অনুশোচনা সে দেখায় নাই। দ্যাট পারসন ইজ ইউ শাইলো পটিঞ্জার, এবং সেই ব্যক্তিটা হচ্ছে এই পটিঞ্জার যে আমাদের ছেলেকে হত্যা করেছে। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা জাজের স্পিচটা বাকি অংশটুকু এখন প্লে করেন প্লিজ। Sentence appropriate in your case. I must begin by considering whether you are a dangerous offender. It might seem that someone prepared to carry a flick knife, who then uses that knife to inflict fatal injuries, must, as a matter of common sense, be a dangerous offender. However, dangerousness has a statutory definition, and I must consider whether you, Shiloh Pottinger, represent a significant risk to members of the public of causing serious harm by the commission by you of further specified offences. In essence, in your case, I must decide whether there is a significant risk that you might again do something similar to what you did on the 26th of October 2022. What is of concern in your case is that the evidence demonstrates that you showed interest in acquiring combat-type knives. As I've said, I reject as a lie the idea that you bought the flick knife as a tool. You chose to take the flick knife with you when you went out on the 25th of October, and you produced the knife and then used it in a threatening way towards Luke O'Connor when there was, and I emphasise this, absolutely no reason for you to do so. You went on to use the knife to attack Luke O'Connor, and you intended to cause him harm. What you did can only have been intended to cause harm, falling just short of really serious harm. The account that you gave of the events of the 25th and 26th of October to the author of the pre-sentence report contains further lies, and your account remains at odds with what the CCTV material demonstrates. You appear to have told the probation service that the flick knife was a fashionable-looking knife. The idea that a flick knife of this type might be considered to be fashionable-looking is a further sign of your immaturity. The pre-sentence report considers the issue of dangerousness and presents the various factors which feed into the assessment of dangerousness. What is suggested is that there was a coalescing of circumstances unlikely to be repeated, although that, of course, is very largely because you are in custody and have been since your arrest. Aspects of the factual analysis by the author of the pre-sentence report seem to me to be deficient. For example, the suggestion that, as is said in the report, the evidence gathered by police and communicated by the Crown indicates that allegations of assault by the victim and his male friends on Mr. Pottinger are credible. They were not, and they are not. It is also said, whilst Mr. Pottinger provides a plausible reason for carrying this knife erroneously, that reason, that you mistook the knife for your vape device, was not plausible, and on the contrary was a lie. That said, in drawing together the various strands of what must be considered when assessing dangerousness, the author of the pre-sentence report concludes that you represent a high risk of serious harm to a section of the public. The pre-sentence report is somewhat equivocal in assessing whether you are a dangerous offender within the meaning of the relevant legislation. But as I've said, some of what is said in the pre-sentence report is factually inaccurate. Considering all the evidence that I heard in the trial, as well as what I've learned about you since, it seems to me that you do represent a significant risk of causing serious harm to members
That said, whilst I find that you are a dangerous offender, I do not conclude that either a life sentence or an extended sentence is required. In view of the jury's conclusions about intent, but more so because of your age and your good character, this is very clearly not a case in which a discretionary life sentence is required or justified. I have considered whether an extended sentence is called for. The only practical effect of an extended sentence in your case would be some extension of the license period applicable after your release, and I have to consider whether such is necessary to protect the public from the risk of serious harm that you pose. When you are released from the sentence that I intend to impose, you will be a significantly older and, it is to be hoped, more mature man. Both before your release, but importantly also when you are on license, you will have to engage in intensive work designed to address the reasons that you acted as you did, and to ensure that you do not act in that way ever again. In all the circumstances, an extension of what will anyway be a lengthy license period is not called for. I will say at this stage that I've reminded myself of the character evidence given on your behalf during the trial, and I've read and considered the statement of Sophie B. I've considered too all that has been said on your behalf by Miss Gray, King's Counsel. The character evidence, as well as speaking of your positive qualities, actually suggests that you are mature for your years. I do not believe that you are. Your interest in knives, your actions on the 25th and 26th of October, your behaviour in the hours and the days after you killed Luke O'Connor, and your lies during the trial all indicate a degree of immaturity. Your good character and your immaturity are both factors which serve to reduce the sentence I must impose. You have not, however, shown remorse. On the contrary, you sought to blame Luke O'Connor for what you did. You are not to be punished for that, but remorse is not a mitigating feature in this case. The Sentencing Council guidelines for unlawful act manslaughter have been discussed in detail. I conclude that your case falls into the category of very high culpability. That is culpability or fault at level A. The reasons for that are these. You acquired a deadly weapon, and you did so because you were attracted by the idea of possessing this type of knife. You chose to take the weapon with you and to carry it in public places. You produced the knife and used it to threaten, having absolutely no cause or excuse for doing so. You were then aggressive and violent, using your skateboard as a weapon, and then for a second time producing the knife and attacking Luke O'Connor with it. You stabbed multiple times with a weapon, and in such a way which, although this was not your intention, was always likely in fact to result in death. Further, you had every opportunity to disengage with Luke O'Connor. This combination of factors, but particularly the fact that you carried an unlawful and deadly weapon with you and then repeatedly stabbed with it, amounts to an extreme representation of factors which would otherwise fall into Category B of the Sentencing Council guidelines. Category A of the guidelines involves a range of sentence of between 11 and 24 years, a wide range to reflect the very varied circumstances in which unlawful act manslaughter can occur. My conclusion that this case falls into Category A takes into account the several factors here that feed into the assessment of culpability, so that there are no additional aggravating features to consider. Before mitigating features are considered,
it seems to me that the appropriate sentence would be 18 years detention. The mitigating features in your case are your youth, your immaturity, and your good character. There is, of course, considerable overlap between these factors. In my judgment, the sentence should be reduced by 3 years to reflect the mitigation available to you. It follows that the sentence for manslaughter, which was the jury's verdict on count 1, will be 15 years detention. Count 2 is in effect fully accounted for in the sentence for manslaughter, and for that there will be a concurrent sentence of 6 months detention. The total sentence is therefore 15 years detention under Section 262 of the Sentencing Act 2020. You will serve 2/3 of the sentence before being released. When you are released, you will be on licence. If you offend whilst you're on licence, you'll be returned to prison and you'll be dealt with for any further offending. The time that you have spent in custody since your arrest will count in full towards the sentence I have imposed. I will order the deprivation and destruction of the flick knife, and the statutory surcharge will apply. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ একের পর এক সবগুলো কারণ দিয়ে যাচ্ছিল কি কারণে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে 15 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট, এবং বলছে কি মিনিমাম 10 ইয়ার্স 2/3 তাকে থাকতেই হবে প্রিজনের মধ্যে। ওর পরে প্যারোল বোর্ড ডিসাইড করবে তাকে ছাড়া হবে কি হবে না সেটা। 10 বছরের আগে প্যারোল বোর্ড কোনো ধরনের কনসিডারেশনেও আনবে না। এই হলো আপনার মানে জাজের স্পিচ। বিভিন্ন কারণ দর্শায়, বিভিন্ন অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, মিটিগেটিং ফ্যাক্টর কি কি আছে, কি কি কারণে অপরাধের মাত্রাটা বেড়ে গেছে, কি কি কারণে সে একটু ডিসকাউন্ট দিয়েছে, সবগুলো কনসিডার করে সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এবং এখানে সিসিটিভি ফুটেজ played to the court showed Pottinger brandishing a knife before pocketing it and hitting Luke over the head with his skateboard. এখানে যে সিসিটিভি ফুটেজ পুলিশ যে উদ্ধার করেছে ওই ক্রাইম সিন থেকে, ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল কি কোর্টে দেখছে যে সে ব্র্যান্ডিশিং করতেছিল, মানে খুব আন্দোলিত করতেছিল, ছুরিটাকে আন্দোলিত করতেছিল, ব্র্যান্ডিশিং করতেছিল ওই ছুরিটাকে বিফোর পকেটিং ইট অ্যান্ড হিটিং লুক ওভার দ্য হেড, এবং ওইটা পকেট থেকে পকেটে রাখার আগ পর্যন্ত এবং তাকে লুককে হত্যা করা মানে আঘাত করার আগ পর্যন্ত এটা ব্র্যান্ডিশিং করতেছিল উইথ হিজ স্কেটবোর্ড, তার স্কেটবোর্ড এবং নাইফ দিয়ে সে এটাকে একটা ব্র্যান্ডিশিং করতেছিল, মানে ঘোরানো আর কি, মানে আন্দোলিত করা। Later, Pottinger could be seen to redraw the knife, এবং দেখা গেছে পরবর্তীতে সিসিটিভিতে সে আবার ছুরিটা বের করে নিয়েছিল। স্ট্যাবিং লুক 8 times before fleeing, এবং লুক ওকনারকে সে 8 বার জখম করেছিল, আঘাত করেছিল একের পর এক, তারপরে সে আপনার চলে গেছে, পালিয়ে গেছে। লিভিং হিজ ভিকটিম ব্লিডিং অন দ্য রোড, এবং তার ভিকটিম তাকে আঘাত করে, ছুরিকাঘাত করে, মানে মারাত্মকভাবে জখম করে তাকে রাস্তার মধ্যে ফেলে সে চলে গেছে। He later carried out a number of internet searching. সে পরবর্তীতে দেখা গেছে সে ইন্টারনেটের মধ্যে সার্চ করতেছিল, মানে আপনার অনলাইনে সে
সার্চিং করতেছিল, অনুসন্ধান করতেছিল, ইনক্লুডিং অনেক সে সার্চ করতেছিল ইন্টারনেটের মধ্যে যে হাউ লং ডু ইউ সার্ভ ফর কিলিং সামওয়ান, যে তোমাকে কয় বছর জেলখানায় থাকতে হবে, এগুলো সে ইন্টারনেটের মধ্যে সার্চ করে বের করার চেষ্টা করতেছিল যে আমি তেমন কিল করেছি, কয় বছর থাকতে হবে প্রিজনের মধ্যে, সেগুলো সে ইন্টারনেটের মধ্যে খুঁজে ইনফরমেশন বের করার চেষ্টা করছিল। And how much time do you get for knife murder? এবং কত বছর তুমি নাইফ মার্ডারের জন্য তোমার সাজা হতে পারে, প্রিজন সেন্টেন্স হতে পারে, কয় বছরের জন্য, এগুলো সে আপনার ইন্টারনেটের মধ্যে সার্চ করে বের করার চেষ্টা করছিল। কারণ সে জানে সে অপরাধ করেছে, সে কিল করেছে, বিরাট একটা অপরাধ, তার একটা কিছু হবে, সুতরাং সে জানার চেষ্টা করছিল, ইন্টারনেটের মধ্যে খোঁজার চেষ্টা করছিল কয় বছরের নাইফ মার্ডারের জন্য কয় বছরের প্রিজন সেন্টেন্স হতে পারে এবং কয়দিন তাকে প্রিজনে থাকতে হবে। During the 2 days before his arrest in October 28, October 28, 2023 তাকে অ্যারেস্টের 2 দিন আগে সে এগুলো সার্চ করতেছিল ইন্টারনেটের মধ্যে। Pottinger said he produced the knife because he was scared. সে কোর্টের কাছে বলছে কি সে নাইফ বের করেছিল কারণ সে ভীত ছিল, ভয়ে ছিল, and did not intend to cause Luke really serious harm. এবং সে ইচ্ছা করে নাই, did not intend to cause Luke serious harm. কোনো একটা সিরিয়াস হার্ম করার জন্য এটা তার কোনো ইচ্ছা ছিল না, এই কথাগুলো সে কোর্টের কাছে বলছে। Adding that his intention at the time was to get away. এবং সে বলছিল কি ওই সময়ে আমার যেটা ইচ্ছা ছিল সেটা হলো কি আমি চলে যাই, ওখান থেকে চলে যাই, আই জাস্ট গেট অ্যাওয়ে, আই গো অ্যাওয়ে, এখান সাইড থেকে আমি চলে যাই, এটাই ছিল আমার ইচ্ছা। Outside court, Luke family said in a statement যে Luke O'Connor যে মারা গেছে, তার পরিবার, তার মা বাবা, তারা কোর্টে আসছে, তারা কোর্টের বাইরে তারা বলছিল, বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছিল নিউজ পেপারকে, মিডিয়াকে, আপনার তারা বিভিন্নভাবে বক্তব্য রাখছিল এগুলোর উপরে, এবং সেখানে তার ফ্যামিলি বলছে কি উই আর ট্রুলি ডেভাস্টেটেড, আমরা খুবই বিধ্বস্ত, মানসিকভাবে আমরা খুবই বিধ্বস্ত, আমরা ভেরি মাচ ডেভাস্টেটেড বাই দিস ট্র্যাজেডি। এই দুঃখজনক ঘটনার জন্য, আমাদের ছেলেকে হারানোর জন্য, আমাদের ছেলের হত্যার জন্য আমরা খুবই মর্মান্তিক, আমরা খুবই মর্মাহত, আমরা খুবই ডিভাস্টেটেড, খুবই মানসিকভাবে খুবই বিধ্বস্ত। Luke was loved by so many people. তার প্যারেন্টসরা বলছে কি তাকে অনেক লোকে তাকে পছন্দ করত, তাকে ভালোবাসতো, and he knew how much he was loved in return. এবং সে জানতো যে মানুষ তাকে কত ভালোবাসতো, কত পছন্দ করত, এবং সেও মানুষকে ভালোবাসতো, এটা তার একটা গুণ ছিল এবং সেটা তার জানা ছিল, এবং আমরা তাকে হারিয়েছি, সে এখন আজ আমাদের মধ্যে নাই, এবং তার মা বাপ বলছে কি এই সবকিছুর জন্য একজনেই দায়ী, যে ওদিন ঘর থেকে বেরিয়ে আসছিল একটা খুবই মারাত্মক ওয়েপন নিয়ে, এবং যে আমাদের ছেলেকে একের পর এক জখম করে, ছুরিকাঘাত করে, শুধু একটা হাসি ঠাট্টার জন্য সামান্য একটা স্কেটবোর্ডের ব্যাপার স্যাপার নিয়ে তারা তাকে হত্যা করেছে। এই কথাগুলো তার ফ্যামিলি বলছে। We are relieved Shiloh Pottinger is now behind bars. আমরা একটু স্বস্তি বোধ করছি কি এই অপরাধীটা এখন বারের মধ্যে আছে, সে পিছনে তাকে আটকাইয়ে রাখা হয়েছে, সে এখন সেলের মধ্যে আছে, সে বারের মধ্যে আছে। হ্যাঁ, আমরা কিছুটা রিলিফ ফিল করছি
যে সে শাস্তির সম্মুখীন হয়েছে এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে। Although his sentence in no way compares to our life sentence. যদিও তাকে যে সেন্টেন্স দেওয়া হয়েছে, তার মা বাপ বলছে কি, এটা কোনো অবস্থাতেই আমাদের যে ক্ষতি হয়েছে তার সাথে তা পূরণ করার মতো না। আমাদের সে বলছে কি, in no way compares to our লাইফ সেন্টেন্স। তার মানে তারা সারা জীবনেই তারা তাদের ছেলেকে হারিয়েছে, সারা জীবনেই তারা ছেলেকে পাবে না, সারা জীবনেই তারা হারাইলো, এটা কোনো অবস্থাতেই তাদের পূরণ হবে না। এই কথাগুলো এই ছেলের প্যারেন্টসরা বলছে। ডিটেকটিভ সার্জেন্ট আপনার বলছে কি, যে সার্জেন্ট যে পুলিশের ইনভেস্টিগেশন করেছে, সে বলছে কি, গ্রেটার ম্যানচেস্টার পুলিশের মেজর ইনসিডেন্ট টিমের যে আপনার যে ডিটেকটিভ সার্জেন্ট, সে বলছে কি, যে লুক ওয়াজ জাস্ট 19 years old when he was stabbed. তখন ছিল তার শুধু 19 বছর বয়স, তাকে যখন কিল করা হয়েছিল। এবং এই ঘটনাটা, এই কেসটা বহুল প্রচারিত কেস, সব জায়গায় পাবলিশ হয়েছে। এখানেই দর্শক প্রায় আমার শেষ করতে হচ্ছে আজকের প্রোগ্রামটা। এখানে আর কিছুটা বাকি ছিল, সেটা এখন আর সময়ের অভাবে বলা যাচ্ছে না। আর আজকের প্রোগ্রামটা আপনারা সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত। তাছাড়া আপনারা এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউবে, টুইটারে লগ ইন করলেও প্রোগ্রামের লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটর শাফিউল আজম, আজম এন্ড কো সলিসিটার্স এই নাম দিয়ে গুগলের মধ্যে সার্চ করলেও আজকের এই ক্রিমিনাল জাস্টিস লিগ্যাল প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।